সকালের প্রথম আলো যখন বাজারের পুরনো দেওয়ালগুলোকে স্পর্শ করছিল তখন এক যুবক ছেলে তার ছোট্ট দোকান খুলছিল। তার নাম ছিল রহিম। বয়স হবে ২০-২৩ বছরের মতো। মুখে ছিল নিষ্পাপ ভাব আর চোখে এক অদ্ভুত চমক, যা বলে দিচ্ছিল যে এই ছেলেটি এখনও পৃথিবীর কঠিনতাগুলোর সাথে পুরোপুরি পরিচিত হয়নি। রহিমের এই দোকান কোনো বড় দোকান ছিল না, শুধু একটি ছোট্ট ঠেলা যেখানে সে তাজা ফলের ব্যবসা করত। আপেল, আনার, কমলা, আঙুর যা মৌসুমে পাওয়া যেত তাই এনে বিক্রি করত। আয় এতটুকুই হতো যে দুবেলার খাবারের ব্যবস্থা হয়, বুড়ি মায়ের ওষুধ কেনা যায় আর মাসের শেষে বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারে। সেদিন সকালটা ছিল বিশেষ। বাজারে ভিড় কম ছিল, হয়তো কাল রাতের বৃষ্টির কারণে মানুষ ঘরে বসেছিল। রহিম তার ফলগুলো সুন্দর করে সাজিয়েছিল। প্রতিটি আপেল এমনভাবে রেখেছিল যেন কোনো মূল্যবান হীরা। প্রতিটি কমলা এমনভাবে সাজিয়েছিল যে দেখতে আসা মানুষের চোখ নিজে থেকেই সেদিকে আটকে যায়। দুপুর গড়িয়ে গেলে বাজারে কিছুটা সাড়া পড়ল। মহিলারা সবজি কিনতে এলো, বাচ্চারা স্কুল থেকে ফিরছিল, আর দোকানদাররা নিজেদের খদ্দেরদের ডাকছিল। রহিমও মাঝে মাঝে ডাক দিচ্ছিল, আসুন ভাই সাহেব, তাজা ফল নিন, দেখুন কেমন রসালো আনার, আপেল যেন মধুর চেয়েও মিষ্টি। রহিমের এই ছোট্ট ঠেলাটি কোনো বড় দোকান ছিল না, শুধু একটি সাধারণ ঠেলা যার উপর সে সবসময় তাজা ফলের ব্যবসা করত। আপেল, আনার, কমলা, আঙুর যে কোনো মৌসুমে যা পাওয়া যেত তাই নিয়ে এসে বিক্রি করত। তার আয় এতটাই হতো যে দুবেলার খাবারের ব্যবস্থা হয়ে যেত, বুড়ি মায়ের ওষুধ কেনা যেত এবং মাস শেষে বাড়িওয়ালাকে ভাড়া দিয়ে দেওয়া যেত। সেদিনের সকালটি ছিল একেবারে আলাদা। বাজারে তেমন ভিড় ছিল না, হয়তো কাল রাতের বৃষ্টির জন্য মানুষজন সবাই ঘরের ভেতরে বসেছিল। রহিম তার ফলগুলোকে খুব যত্ন করে সাজিয়েছিল। প্রত্যেকটি আপেল এমনভাবে রাখা হয়েছিল যেন সেগুলো কোনো দামি হীরকখণ্ড। প্রত্যেকটি কমলাকে এমনভাবে সাজানো হয়েছিল যে কোনো দর্শকের চোখ নিজে থেকেই সেদিকে আটকে যেত। দুপুরের দিকে বাজারে একটু চাঞ্চল্য বাড়ল। মহিলারা সবজি কিনতে এসেছিল, বাচ্চারা স্কুল থেকে ফিরছিল এবং অন্যান্য দোকানদাররা নিজেদের খদ্দেরদের ডাকাডাকি করছিল। রহিমও মাঝে মাঝে গলা তুলে ডাক দিচ্ছিল, আসুন ভাই সাহেব, তাজা ফল নিন, দেখুন কেমন রসালো আনার আছে, আপেলগুলো যেন মধুর চেয়েও মিষ্টি। ঠিক তখন তার চোখ পড়ল এক বৃদ্ধ মানুষের ওপর, যিনি বাজারের মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন। তার বয়স ৭০-এর ওপরে হবে। কোমর বাঁকা হয়ে গিয়েছিল, হাতে একটি পুরনো কাঠের লাঠি ছিল যার ওপর তিনি সমস্ত ভর দিয়ে হাঁটছিলেন। কাপড়গুলো ছেঁড়া এবং পুরনো, জুতোগুলো ছিল ফাটা, আর মুখে এমন ভাঁজ ছিল যা জীবনের সব কষ্টের গল্প বলে দিচ্ছিল। সেই বৃদ্ধ প্রত্যেক দোকানের সামনে থেমে কিছুক্ষণ দাঁড়াতেন, তারপর আবার এগিয়ে যেতেন। তার চোখ দুটো কিছু খুঁজছিল, হয়তো দয়া, হয়তো সাহায্য, অথবা শুধু একটি নরম কথা যা তার ক্ষতবিক্ষত হৃদয়ে প্রলেপের কাজ করবে। রহিম যখন দেখল বৃদ্ধ তার ঠেলার দিকে আসছেন, তখন তার বুকের ভেতর কেন জানি দ্রুত দপদপ করতে লাগল। বৃদ্ধ রহিমের ঠেলার কাছে এসে দাঁড়ালেন। তার চোখ ফলগুলোর উপর ছিল, কিন্তু মুখের ভাব বলছিল যে তার পকেটে হয়তো একটি পয়সাও নেই। বাবা, কিছু লাগবে? রহিম নরম স্বরে জিজ্ঞাসা করল। বৃদ্ধ আস্তে মাথা নাড়লেন। বাবা, শুধু দেখছিলাম, তোমার কাছে ফলগুলো খুব সুন্দর। রহিম বুঝে গেল। সে একটি আপেল তুলে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। নিন বাবা, এটা আপনার জন্য। বৃদ্ধ মানা করার চেষ্টা করলেন। না বাবা, আমি ভিক্ষা চাই না। এটা ভিক্ষা নয় বাবা, রহিম মাঝখানে বলে উঠল, এটা তো ভালোবাসা। বড়দের আশীর্বাদ নেওয়া ভিক্ষা হয় নাকি? বৃদ্ধের চোখ দুটো ভিজে উঠল। তিনি আপেলটি নিলেন এবং রহিমের মাথায় হাত রেখে দোয়া দিলেন। তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। সেদিন রহিমের বিক্রি ভালো হয়েছিল। সন্ধ্যার মধ্যে সব ফল বিক্রি হয়ে গেল এবং পকেটে বেশ কিছু টাকা এসে গেল। বাড়ি ফেরার সময় সে ভাবল কাল মায়ের জন্য কিছু মিষ্টি নিয়ে যাবে। পরের দিন আবার সেই একই কাজ শুরু হলো। রহিম সকাল সকাল দোকান খুলল, কিন্তু এবার কিছু আলাদা ছিল। সেই বৃদ্ধ আজও এলেন এবং রহিম আবার তাকে ফল দিল। এই সিলসিলা প্রতিদিনের হয়ে গেল। বৃদ্ধ প্রতিদিন আসতেন, রহিম প্রতিদিন তাকে কিছু না কিছু দিয়ে দিতেন। একদিন বৃদ্ধ ফল নিয়ে যাচ্ছিলেন, তখন রহিম জিজ্ঞাসা করল, বাবা, আপনি কোথায় থাকেন? আপনার বাড়িতে কেউ আছে? বৃদ্ধ থেমে গেলেন। তার চোখে গভীর বিষাদ নেমে এলো। বাবা, বাড়ি তো আছে, কিন্তু সেটা আর বাড়ি নেই। স্ত্রী মারা গেছে, 10 বছর হয়েছে। ছেলে বউ আছে, কিন্তু বুড়ো বয়সে কে কার পাশে থাকে? রহিমের মন ভরে গেল। সে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সবার খেয়াল রাখেন।
বৃদ্ধ হাসার চেষ্টা করলেন এবং সেখান থেকে চলে গেলেন। কয়েকদিন কেটে গেল। রহিমের দোকান ভালো চলছিল, কিন্তু একদিন হঠাৎ তার মায়ের অসুস্থতার খবর এলো। ডাক্তার বলল তাড়াতাড়ি চিকিৎসা না করালে বিপদ হতে পারে। রহিম চিন্তায় পড়ে গেল। চিকিৎসায় অনেক টাকা লাগবে। সে তার সব জমানো টাকা বের করল, কিন্তু তা যথেষ্ট ছিল না। সে এদিক ওদিক থেকে ধার চাইল, কিন্তু কেউ সাহায্য করল না। সবাই নিজেদের সমস্যায় ব্যস্ত ছিল। এক সন্ধ্যায় সে দোকানে বসে চিন্তা করছিল, তখন সেই বৃদ্ধ এলেন। তিনি রহিমের মুখে দুশ্চিন্তা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি আজ খুব চিন্তিত মনে হচ্ছ? রহিম সবকিছু বলে দিল, মায়ের অসুস্থতা, টাকার অভাব, সবকিছু। বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। বাবা, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি তোমাকে একটা রাস্তা বলতে পারি। কোন রাস্তা বাবা? রহিম আশা নিয়ে জিজ্ঞাসা করল। বৃদ্ধ বললেন, নগরীর অপর প্রান্তে এক সুদখোর থাকে, তার নাম মালেক। সে খুব কঠিন মানুষ, কিন্তু অভাবীদের ঋণ দেয়। তুমি তার কাছে যাও, হয়তো সে তোমার সাহায্য করবে। রহিমের চোখে আশার আলো দেখা গেল। সে বৃদ্ধকে ধন্যবাদ দিল এবং পরের দিন মালেক সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের সকালে রহিম তাড়াতাড়ি উঠল। সে তার সবচেয়ে ভালো কাপড় পরল, যা তার কাছে ছিল। একটি সাদা কুর্তা, যা অনেকবার ধোয়ায় হালকা হলুদ হয়ে গিয়েছিল, এবং একটি পুরনো পাজামা, যাতে এখানে ওখানে প্যাঁচ লাগানো ছিল, কিন্তু সবকিছু পরিষ্কার ছিল। সে চুল আছড়ালো, মুখে পানির ছিটা দিল এবং মালেক সাহেবের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। রাস্তাটা অনেক লম্বা ছিল। রহিমকে পায়ে হেঁটেই যেতে হলো, কারণ গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। সে হাঁটতে হাঁটতে চলল। সূর্য মাথার উপর উঠে গিয়েছিল এবং গরম বেড়ে যাচ্ছিল। তার পা ব্যথা করছিল, কিন্তু মায়ের মুখ মনে পড়লে সে আবার জোরে হাঁটতে লাগল। অবশেষে দুপুর গড়িয়ে সে মালেক সাহেবের অট্টালিকার সামনে পৌঁছল। অট্টালিকাটি খুব বড় এবং জমকালো ছিল। উঁচু উঁচু দেয়াল, বড় বড় দরজা এবং সামনে একটি বড় বাগান, যেখানে নানা রকম ফুল ফুটেছিল। রহিম কখনো এমন ধনী বাড়ি দেখেনি। সে দরজার কাছে গিয়ে কুণ্ঠিতভাবে টোকা দিল। এক চাকর দরজা খুলল। সে রহিমকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার ছেঁড়া পুরনো কাপড় দেখে তাচ্ছিল্যের সুরে জিজ্ঞাসা করল, কি কাজ? আমাকে মালেক সাহেবের সাথে দেখা করতে হবে, রহিম সংকোচের সাথে বলল। মালেক সাহেবের সাথে দেখা? চাকর হেসে বলল, তোমার মতো ভিখারিরা প্রতিদিন আসে। সাহেবের কাছে তোমার জন্য সময় নেই। আমি ভিখারি নই, রহিম একটু কঠোর স্বরে বলল। আমি একজন সৎ ব্যবসায়ী। আমি সাহেবের কাছে ঋণ চাই, ভিক্ষা নয়। চাকর তবু তাকে ভেতরে যেতে দিল না, কিন্তু রহিম হাল ছাড়ল না। সে দরজায় দাঁড়িয়ে রইল। 1 ঘন্টা কেটে গেল, তারপর 2 ঘন্টা। সূর্য পশ্চিমে ঢলে পড়ল। রহিমের পা ক্লান্ত হয়ে গিয়েছিল, পেটে খিদের যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার দিকে মালেক সাহেব নিজে বাইরে বেরোলেন। তিনি একজন মোটা তাজা মানুষ ছিলেন, মুখে অহংকারের ছাপ। তিনি রহিমকে দেখে থেমে গেলেন। তুমি কে, আর কেন আমার দরজায় দাঁড়িয়ে আছো? তিনি কড়া স্বরে জিজ্ঞাসা করলেন। রহিম ঝুঁকে সালাম করল। হুজুর, আমি রহিম, ফল বিক্রি করি। আমার মা খুব অসুস্থ এবং চিকিৎসার জন্য টাকার খুব দরকার। আমার আশা আপনি আমাকে ঋণ দিতে পারবেন। মালেক তাকে মনোযোগ দিয়ে দেখলেন। কত টাকা লাগবে? 300 টাকা হুজুর, রহিম বলল। 300 টাকা? মালেক হেসে উঠলেন। আর কবে ফেরত দেবে? তোমার সামর্থ্য কত? তোমার কাছে কি জামানত আছে? রহিমের মাথা নিচু হয়ে গেল। হুজুর, আমার কাছে কোনো জামানত নেই, কিন্তু আমার কাছে পরিশ্রম আছে, সততা আছে এবং প্রতিশ্রুতি আছে যে আমি প্রতি মাসে কিছু না কিছু টাকা ফেরত দিতে থাকব। মালেক চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তোমাকে ঋণ দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। তোমাকে প্রতি মাসে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। আর যদি 1 মাসও বাকি পড়ে, তাহলে তোমার দোকান, তোমার সব কিছু আমার হয়ে যাবে। শর্তগুলো খুব কঠিন ছিল, কিন্তু রহিমের কাছে অন্য কোনো উপায় ছিল না। সে মাথা নাড়ল এবং ঋণ নিতে রাজি হয়ে গেল। মালেক ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর 300 টাকা নিয়ে ফিরে এলেন। তিনি রহিমকে টাকা দিলেন এবং একটি কাগজে সই করালেন। রহিম না পড়েই সই করে দিল। তার পড়াশোনা বেশি ছিল না। টাকা নিয়ে রহিমের মন হালকা হয়ে গেল। সে দ্রুত বাড়ির দিকে ছুটল। পথে এক হেকিমের দোকান থেকে মায়ের জন্য ওষুধ কিনল এবং বাড়ি পৌঁছল। মা বিছানায় কাতরাচ্ছিলেন, জ্বর খুব বেশি ছিল। রহিম তাড়াতাড়ি হেকিমকে ডাকল। হেকিম মাকে দেখলেন, ওষুধ দিলেন এবং বললেন কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন। পরের কয়েকদিন রহিম মায়ের সেবায় কাটালো। দোকান খুলতে পারল না, তাই আয়ও হলো না, কিন্তু তার মায়ের চিন্তাই বেশি ছিল।
মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তাদের জ্বর কমল, দুর্বলতা কমল এবং মুখের রং ফিরে আসতে লাগল। যখন মা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তখন রহিম আবার দোকান খুলল। কিন্তু এখন তার সামনে এক বড় চ্যালেঞ্জ ছিল। মালেক সাহেবকে প্রতি মাসে টাকা ফেরত দিতে হবে। সে ভাবল, যদি সে পরিশ্রম করে কাজ করে তাহলে নিশ্চয়ই টাকা জমাতে পারবে। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। সেই সময় আবহাওয়া খুব খারাপ হয়ে গেল। লাগাতার বৃষ্টি শুরু হলো, বাজারে মানুষ কম আসতে লাগল, ফলের বিক্রি কমে গেল, রহিমের আয় অনেক কমে গেল। তবু সে হাল ছাড়ল না। সে সকালে খুব তাড়াতাড়ি উঠত, ভালো ফল আনার জন্যে পাইকারি বাজারে যেত এবং সন্ধে পর্যন্ত দোকানে বসে থাকত। কখনো কখনো সারাদিনে মাত্র ২-৪ জন খদ্দের আসত, কিন্তু সে হতাশ হতো না। একদিন সে দোকানে বসেছিল, তখন সেই বৃদ্ধ এলেন যাকে সে প্রতিদিন ফল দিত। কিন্তু গত কয়েকদিন তিনি আসেননি। রহিম তাকে দেখে খুশি হল। বাবা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে প্রতিদিন খুঁজতাম, রহিম বলল। বৃদ্ধ হেসে জবাব দিলেন, বাবা, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন সুস্থ হয়েছি, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। রহিম তাকে বসালো এবং পানি খাওয়ালো। তারপর নিজের সমস্যার কথা বলল, কিভাবে মা অসুস্থ হয়েছিল, কিভাবে সে মালেকের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং এখন টাকা ফেরত দিতে কষ্ট হচ্ছে। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, মালেক খুব চালাক মানুষ। তুমি যে কাগজে সই করেছিলে তাতে কি লেখা ছিল? আমি জানি না বাবা, রহিম লজ্জায় বলল। আমার পড়াশুনো বেশি নয়। বৃদ্ধের মুখ গম্ভীর হয়ে গেল। বাবা, তুমি বড় ভুল করেছ। মালেকের কাগজে এমন শর্ত থাকে যা সাধারণ মানুষের বোঝার বাইরে। তোমার কোনো পড়ুয়া মানুষের কাছ থেকে কাগজটি পড়ে নেওয়া উচিত ছিল। রহিম চিন্তিত হয়ে পড়ল। এখন কি করব বাবা? এখন তোমাকে যে কোনো মূল্যে সেই টাকা জমাতে হবে, বৃদ্ধ বললেন। নয়তো মালেক তোমার সবকিছু কেড়ে নেবে। রহিমের মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে ভাবল সে পরিশ্রম করবে এবং যে কোনো উপায়ে টাকা জমাবে। সেই রাতে যখন রহিম বাড়ি ফিরল, তখন তার মা তার চিন্তা বুঝে ফেললেন। কি হয়েছে বাবা, তুমি খুব দুঃখী মনে হচ্ছ? রহিম সবকিছু বলে দিল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, চিন্তা করো না, আল্লাহ দয়ালু। যারা নেক দিলে পরিশ্রম করে তাদের সাহায্য নিশ্চয়ই হয়। মায়ের কথায় রহিমের মনে একটু শান্তি এলো। সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সারা রাত তার ঘুম ভাঙছিল। বারবার মালিকের ভয়ঙ্কর মুখ মনে পড়ছিল। পরের সকালে রহিম আবার দোকানে গেল। সে সিদ্ধান্ত নিল দিনরাত পরিশ্রম করবে। সে তার ফলের দাম একটু কমিয়ে দিল, যাতে বেশি খদ্দের আসে। সে বাজারে এদিক ওদিক ঘুরে মানুষদের ডাকল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগল। খদ্দের বাড়তে লাগল। মানুষ বলাবলি করতে লাগল, রহিমের কাছে ফল সবচেয়ে তাজা এবং সস্তা পাওয়া যায়। তার দোকানে ভিড় জমতে লাগল। কিন্তু যখন সে ভাবল এখন সব ঠিক হয়ে যাবে, তখন এক নতুন বিপদ এলো। একদিন বাজারে চোরের একটি দল এলো। তারা অনেক দোকান লুট করল। রহিমের দোকানও তাদের নজরে পড়ল। সন্ধ্যায় যখন রহিম দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ৩-৪ জন দুষ্কৃতকারী তার কাছে এলো। তারা তার কাছে সব টাকা চাইল। রহিম মানা করল, এই টাকা আমার পরিশ্রমের আয়, আমি দেব না। দুষ্কৃতকারীরা তাকে ভয় দেখালো, কিন্তু রহিম ভয় পেল না। সে জানত যদি সে এই টাকা দিয়ে দেয় তাহলে মালেককে ঋণ ফেরত দিতে পারবে না। তখন সেখানে অন্য কয়েকজন দোকানদার এসে পড়ল। তারা দুষ্কৃতকারীদের তাড়িয়ে দিল। রহিম বেঁচে গেল এবং তার টাকাও নিরাপদ রইল। সেই রাতে রহিম তার সব জমানো টাকা গুনল। তার কাছে এখন এত টাকা হয়ে গিয়েছিল যে সে মালেককে প্রথম কিস্তি দিতে পারবে। তার মন আনন্দে ভরে গেল। পরের দিন সে মালেকের বাড়ি গেল এবং টাকা দিতে চাইল। কিন্তু মালেক তাকে আরেকটি ধাক্কা দিলেন। তোমাকে শুধু মূল টাকা নয়, সুদও দিতে হবে, মালেক বললেন, এবং সুদের হার খুব বেশি। যে টাকা তুমি এনেছ তা তো সুদের সমানও নয়। রহিম অবাক হয়ে গেল, কিন্তু হুজুর, আপনি তো এ কথা আগে বলেননি। এসব সেই কাগজে লেখা ছিল যাতে তুমি সই করেছিলে, মালিক নির্লজ্জভাবে বললেন। এখন যদি তুমি পুরো টাকা না দিতে পারো তাহলে তোমার দোকান আমার হয়ে যাবে। রহিমের মনে হল আকাশ তার মাথায় ভেঙে পড়েছে। সে বুঝল সে এক জালে পড়ে গেছে এবং এখন বেরোনো খুব কঠিন। রহিম মালেকের অট্টালিকা থেকে বেরোল, তখন তার পা টলছিল, মাথা ঘুরছিল এবং মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তার সব পরিশ্রম, সব আয়
অর্থহীন মনে হচ্ছিল। মালেক যে সুদের হার বলেছিলেন তা এত বেশি যে রহিমের মনে হলো সারা জীবন কাজ করলেও হয়তো ঋণ শোধ করতে পারবে না। সে ধীরে ধীরে বাজারের দিকে হাঁটতে লাগল। পথে সেই বৃদ্ধ আবার দেখা গেলেন, যিনি একটি গাছের নিচে বসেছিলেন। বৃদ্ধ রহিমকে দেখে তার মুখের দুঃখ বুঝে ফেললেন। কি হয়েছে বাবা, মালেকের কাছে গিয়েছিলে? বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। রহিম তার কাছে গিয়ে বসল এবং সবকিছু বলে দিল। বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে আগেই বলেছিলাম বাবা, মালেক খুব চালাক। সে গরিব মানুষদের জালে ফাঁসিয়ে তারপর সব কিছু হাতিয়ে নেয়। তুমি প্রথম নও যে তার চক্রে পড়েছ। তাহলে এখন আমি কি করব বাবা? রহিমের স্বরে হতাশা ছিল। বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বাবা, একটা রাস্তা আছে। নগরীতে এক উকিল সাহেব থাকেন, তার নাম হাবিব। তিনি গরিবদের সাহায্য করেন। তুমি তার কাছে যাও এবং তোমার সমস্যা বলো, হয়তো তিনি তোমার সাহায্য করতে পারবেন। রহিমের চোখে আবার আশার আলো দেখা গেল। সে বৃদ্ধের কাছ থেকে হাবিব উকিলের ঠিকানা জেনে নিল এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আগে তাকে দোকান খুলতে হবে, কারণ একদিনের আয়ও তার কাছে খুব দামি। সে বাজারে পৌঁছল এবং ঠেলা লাগাল। সারাদিন খদ্দের আসতে লাগল। কেউ আপেল নিল, কেউ আনার, কেউ কমলা। রহিম প্রত্যেক খদ্দেরের সাথে হেসে কথা বলছিল, কিন্তু তার মনে সমস্যার বোঝা ছিল। সন্ধ্যায় যখন সে দোকান বন্ধ করল, তখন তার কাছে কিছু টাকা জমা হয়েছিল। সে ভাবল, কাল সে অবশ্যই হাবিব উকিলের কাছে যাবে। পরের দিন সকালে রহিম তার মাকে সবকিছু বলল। মা বললেন, বাবা, তুমি যাও এবং উকিল সাহেবের সাথে দেখা করো, কিন্তু মনে রেখো, সততা এবং সৎ পথের চেয়ে বড় কোনো শক্তি নেই। রহিম মায়ের পা ছুঁয়ে বেরিয়ে পড়ল। হাবিব উকিলের অফিস নগরীর মাঝখানে এক পুরনো ভবনে ছিল। রহিম সেখানে পৌঁছে দেখল অফিসের বাইরে অনেক মানুষ বসে আছে। সবাই নিজেদের সমস্যা নিয়ে এসেছে। রহিমও তাদের সাথে বসে গেল। একে একে মানুষ ভেতরে যাচ্ছিল এবং বেরিয়ে আসছিল। কারো মুখে খুশি, কেউ চিন্তিত। রহিমের নম্বর এলে সে ভেতরে গেল। অফিসটি ছোট ছিল কিন্তু পরিষ্কার। একটি টেবিলে বইয়ের স্তূপ। টেবিলের পেছনে একজন মানুষ বসেছিলেন। বয়স ৫০-৫৫ মতো, চশমা পরা এবং হাতে কলম। তাদের মুখ শান্ত ছিল এবং চোখে এক অদ্ভুত গভীরতা। আসো বাবা, বসো, হাবিব উকিল বললেন। তাদের স্বরে এক অদ্ভুত নরম ভাব ছিল, যা রহিমের তাড়াতাড়ি ভালো লাগল। রহিম বসে তার পুরো গল্প শোনাল। কিভাবে মা অসুস্থ হয়েছিল, কিভাবে সে মালেকের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং কিভাবে এখন সুদের জালে পড়ে গেছে। হাবিব উকিল মনোযোগ দিয়ে শুনলেন। তারপর জিজ্ঞাসা করলেন, যে কাগজে তুমি সই করেছিলে সেটা তোমার কাছে আছে? হ্যাঁ হুজুর, রহিম বলল এবং পকেট থেকে কাগজটি বের করে দিল। হাবিব উকিল কাগজটি পড়তে শুরু করলেন। যত পড়ছিলেন তাদের মুখ গম্ভীর হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর কাগজ রেখে রহিমের দিকে তাকালেন। বাবা, এটা খুব অন্যায়। মালেক এখানে এমন শর্ত লিখেছে যা আইন অনুযায়ী সঠিক নয়। সুদের হার এত বেশি হতে পারে না। আর এতে লেখা আছে যে যদি তুমি এক কিস্তিও বাকি রাখো তাহলে তোমার দোকান তার হয়ে যাবে। এটাও অবৈধ। রহিমের মুখে একটু আশা দেখা গেল। তাহলে এর মানে আমি এই জাল থেকে বেরোতে পারবো? হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের আদালতে যেতে হবে, হাবিব উকিল বললেন, এবং আদালতে মামলা লড়তে সময় লাগে, টাকাও লাগে। রহিমের মুখ আবার ম্লান হয়ে গেল। হুজুর, আমার কাছে তো টাকা নেই, আপনার ফি কিভাবে দেব? হাবিব উকিল হাসলেন। বাবা, আমি গরিবদের কাছ থেকে ফি নিই না। তোমার সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। জি হুজুর, বলুন, রহিম উৎসুক হয়ে বলল। তোমাকে ধৈর্য ধরতে হবে। মামলায় সময় লাগবে এবং এর মধ্যে তোমাকে মালেকের থেকে সাবধান থাকতে হবে। সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, তুমি ঘাবড়াবে না। রহিম মাথা নাড়ল। জি হুজুর, আমি বুঝেছি। হাবিব উকিল মামলার প্রস্তুতি শুরু করলেন। তারা কিছু কাগজপত্র তৈরি করলেন এবং রহিমকে কিছু দলিলে সই করালেন। তারপর বললেন, বাবা, এখন তুমি যাও এবং তোমার কাজে মন দাও। আমি মামলার কাজ শুরু করছি। কয়েকদিনের মধ্যে তোমাকে আদালতের নোটিশ পাবে। রহিম হাবিব উকিলকে ধন্যবাদ দিল এবং সেখান থেকে বেরিয়ে গেল। তার মনে আবার আশা জেগে উঠেছিল। সে সোজা দোকানে গেল এবং কাজে লেগে গেল। কয়েকদিন কেটে গেল। রহিম তার পরিশ্রম আরও বাড়িয়ে দিল। সে সকালে আরও তাড়াতাড়ি উঠতে লাগল, বাজারে সবার আগে পৌঁছত এবং সন্ধ্যায় সবার শেষে দোকান বন্ধ পড়ত। তার সততা এবং পরিশ্রমের কারণে তার খদ্দের বাড়তে লাগল।
মানুষ দূর দূরান্ত থেকে তার ঠেলায় ফল কিনতে আসতে লাগল। একদিন সে দোকানে বসেছিল, তখন এক ধনী মানুষ তার কাছে এলো। তার গাড়ি খুব চকচকে ছিল এবং কাপড় থেকে বোঝা যাচ্ছিল সে কোনো বড় পরিবারের। তোমার নাম রহিম? সেই মানুষ জিজ্ঞাসা করল। জি হুজুর, রহিম বিনয়ের সাথে জবাব দিল। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। মানুষ বলে তোমার কাছে সবচেয়ে ভালো এবং তাজা ফল পাওয়া যায়, আর এটাও যে তুমি খুব সৎ। রহিমের মন লজ্জায় ভরে গেল। হুজুর, আমি তো শুধু আমার কাজ করি। আমার তোমার জন্য একটা প্রস্তাব আছে, সেই মানুষ বললেন। আমি নগরীর বাইরে এক বড় বাগানের মালিক। সেখানে নানা রকম ফল চাষ হয়। আমার এমন একজন লোক দরকার যে সেই ফল নগরীতে বিক্রি করতে পারে। আমি চাই তুমি আমার জন্য কাজ করো। আমি তোমাকে প্রতি মাসে ভালো বেতন দেব। এই প্রস্তাব রহিমের জন্য শোনায় সোহাগা ছিল, কিন্তু সে তাড়াতাড়ি হ্যাঁ বলল না। সে বলল, হুজুর, আমি আপনার কৃতজ্ঞ, কিন্তু আমাকে একদিন সময় দিন। আমি মায়ের সাথে পরামর্শ করে জবাব দেব। সেই মানুষ বললেন, ঠিক আছে, কিন্তু কালকের মধ্যে জবাব চাই, এবং চলে গেলেন। সন্ধ্যায় রহিম বাড়ি গেল এবং মাকে সব কিছু বলল। মা বললেন, বাবা, এটা খুব ভালো সুযোগ, কিন্তু আগে সেই মানুষটির সম্পর্কে খোঁজ নাও। কোথাও সে মালিকের মতো প্রতারক নয় তো? মায়ের কথা ঠিক ছিল। রহিম সিদ্ধান্ত নিল বাজারে খোঁজ নেবে সেই মানুষটি কে। পরের দিন সে তার পাশের দোকানদারদের জিজ্ঞাসা করল। এক বৃদ্ধ দোকানদার বললেন, আরে, সে তো সাদেক, খুব ধনী মানুষ এবং খুব দয়ালু। তার বাগানে যারা কাজ করে তারা সবাই খুশি থাকে। সে তাদের ভালো বেতন দেয় এবং তাদের খেয়াল রাখে। এটা শুনে রহিমের মনে স্বস্তি এলো। যখন সাদেক আবার এলো, তখন রহিম তার প্রস্তাব মেনে নিল। সাদেক বললেন, ভালো করেছ, কাল থেকে তুমি আমার বাগানে আসা শুরু করো। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। পরের দিন রহিম সাদেকের বাগানে গেল। বাগান দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে ফলের গাছ। আম, জাম, নাশপাতি, আলু এবং কত কি! গাছে ফল ভর্তি। বাগানে কাজ করা শ্রমিকরা খুব পরিশ্রম করে কাজ করছিল। সাদেক রহিমকে সবকিছু দেখালেন এবং বুঝিয়ে দিলেন তাকে কি করতে হবে। রহিমকে প্রতিদিন সকালে বাগান থেকে তাজা ফল আনতে হবে এবং নগরীতে বিক্রি করতে হবে। যে টাকা পাওয়া যাবে তার এক অংশ সাদেকের আর বাকি রহিমের। রহিম কাজ শুরু করে দিল। এখন তার কাছে আগের চেয়ে অনেক বেশি ফল বিক্রির জন্য ছিল এবং সেগুলো খুব ভালো মানের। তার দোকানে খদ্দেরের ভিড় আরও বাড়ল। মানুষ বলতে লাগলো, পুরো নগরীতে রহিমের কাছে এত ভালো ফল কোথাও পাওয়া যায় না। রহিমের আয় বাড়তে লাগলো। এখন সে শুধু নিজের এবং মায়ের প্রয়োজন মেটাতে পারছিল না, বরং কিছু টাকা বাঁচাতেও পারছিল। সে ভাবল, যদি সে এভাবে পরিশ্রম করে তাহলে শীঘ্রই মালিকের ঋণ শোধ করতে পারবে। কিন্তু মালিকের এটা পছন্দ হলো না। তার কাছে খবর গেল রহিম এখন ভালো আয় করছে। সে ভাবল, যদি রহিম ঋণ শোধ করে দেয় তাহলে তার কোনো লাভ নেই। সে চাইছিল রহিম ঋণ শোধ করতে না পারুক এবং তার দোকান তার দখলে চলে আসুক। একদিন মালিক তার কয়েকজন গুন্ডাকে পাঠালো। তারা রহিমের দোকানে এসে ভয় দেখাতে লাগল। তোমার ওপর মালিক সাহেবের কত ঋণ আছে জানো? এক গুন্ডা বলল। হ্যাঁ, আমি জানি, রহিম শান্ত স্বরে জবাব দিল। তাহলে টাকা ফেরত দিচ্ছ না কেন? মালিক সাহেব খুব রাগ করেছেন। আমি টাকা ফেরত দিচ্ছি, রহিম বলল, কিন্তু আইন অনুযায়ী মালিক সাহেব যত সুদ চাইছেন তা অবৈধ। গুন্ডাদের রাগ হলো। তারা রহিমের ঠেলায় লাথি মারল এবং কিছু ফল মাটিতে পড়ে গেল। এটা তোমার শেষ সতর্কবার্তা, এক গুন্ডা বলল। যদি তুমি পুরো টাকা না দাও তাহলে আমরা শুধু তোমার দোকান নয়, তোমার বাড়িও উজাড় করে দেব। রহিম ভয় পেল, কিন্তু সাহস হারালো না। যেই গুন্ডারা চলে গেল সে তাড়াতাড়ি হাবিব উকিলকে খবর পাঠালো। হাবিব উকিল বললেন, বাবা, ঘাবড়াবে না, আমি তোমার মামলা আদালতে দাখিল করে দিয়েছি। শীঘ্রই শুনানি হবে। তুমি শুধু তোমার কাজ করে যাও এবং ভয় পেও না। রহিম হাবিব উকিলের কথা মেনে নিলেন। সে প্রতিদিন দোকান খুলত এবং ভয় না করে কাজ করত। কিন্তু মালিকের গুন্ডারা প্রতিদিন আসত এবং তাকে বিরক্ত করত। কখনো তার ফল ফেলে দিত, কখনো খদ্দেরদের ভয় দেখাত। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। গুন্ডারা রহিমকে এত মারল যে তার শরীরে ক্ষত হয়ে গেল। সে কোনো মতে বাড়ি পৌঁছল। মা যখন তাকে এই অবস্থায় দেখলেন তখন কেঁদে ফেললেন। বাবা, এখন অনেক হয়েছে, তুমি তোমার জীবনকে বিপদে ফেলো না। চলো আমরা নগরী ছেড়ে দিই। কিন্তু রহিম মানা করল। না আম্মি, যদি আমি পালিয়ে যাই তাহলে মালিকের মতো লোকেরা আরও গরিবদের ওপর অত্যাচার করবে। আমাকে লড়তে হবে, শুধু নিজের জন্য নয়, সবার জন্য যারা মালিকের জালে আটকে আছে। মা ছেলের সাহস দেখে গর্ব অনুভব করলেন। তারা রহিমের মাথায় হাত রেখে দোয়া দিলেন। পরের দিন রহিম আবার দোকানে গেল
এবার কয়েকজন অন্য দোকানদারও তার সাথে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বলল, রহিম, তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। মালেকের গুন্ডারা এখন তোমাকে বিরক্ত করতে পারবে না। সত্যি, যখন মালেকের গুন্ডারা আবার এলো, তখন তারা দেখল রহিমের সাথে অনেক দোকানদার দাঁড়িয়ে আছে। গুন্ডারা কিছু করতে পারল না এবং ফিরে গেল। কয়েকদিন পর রহিম আদালত থেকে নোটিশ পেল। শুনানির তারিখ ঠিক হয়ে গিয়েছিল। হাবিব উকিল রহিমকে বললেন, বাবা, প্রস্তুত থেকো, আদালতে তোমাকে সত্য বলতে হবে, কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। শুনানির দিন রহিম এবং হাবিব উকিল আদালতে পৌঁছলেন। মালেকও সেখানে উপস্থিত ছিলেন। তার সাথে তার উকিল ছিল, যিনি খুব বিখ্যাত এবং দামি। জজ সাহেব মামলার শুনানি শুরু করলেন। প্রথমে হাবিব উকিল রহিমের পক্ষ তুলে ধরলেন। তারা বললেন, মালিক কিভাবে রহিমকে প্রতারণা করে ঋণ দিয়েছিল এবং তারপর অবৈধ সুদ আদায়ের চেষ্টা করছে। তারপর মালেকের উকিল তাদের যুক্তি দিলেন। তিনি বললেন, রহিম নিজে ইচ্ছা করে কাগজে সই করেছিল এবং এখন টাকা ফেরত দিতে অস্বীকার করছে। জজ সাহেব দুই পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তারা সেই কাগজ চাইলেন যাতে রহিম সই করেছিল। তারা কাগজ পড়লেন এবং মালেকের দিকে তাকালেন। আপনি এখানে যে সুদের হার লিখেছেন তা আইন অনুযায়ী অনেক বেশি, জজ সাহেব বললেন। মালেকের উকিল যুক্তি দিলেন, হুজুর, কিন্তু রহিম এতে সই করেছে, এর মানে সে শর্ত মেনে নিয়েছে। হাবিব উকিল তাড়াতাড়ি জবাব দিলেন, হুজুর, রহিমের পড়াশোনা বেশি নয়। মালেক সাহেব তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে প্রতারণা করে সই করিয়েছেন। জজ সাহেব রহিমকে ডাকলেন। তুমি যখন সই করেছিলে তখন কাগজটি বুঝতে পেরেছিলে? রহিম সত্যি বলল, না হুজুর, আমার পড়াশোনা খুব কম। মালেক সাহেব বলেছিলেন এটা শুধু একটি সাধারণ কাগজ, তাই আমি বিশ্বাস করে সই করে দিয়েছিলাম। জজ সাহেব মালেকের দিকে তাকালেন। এটা সত্যি? মালেক ঘাবড়ে গেলেন, কিন্তু মিথ্যা বলার চেষ্টা করলেন। না হুজুর, আমি তাকে সবকিছু বুঝিয়েছিলাম। তখন হাবিব উকিল বললেন, হুজুর, আমার কাছে প্রমাণ আছে। তারা আদালতে কিছু কাগজপত্র পেশ করলেন। এগুলো সেই সব মানুষের বয়ান যারা মালেকের কাছ থেকে ঋণ নিয়েছিল। সবার একই গল্প। মালেক তাদের অশিক্ষিততার সুযোগ নিতেন এবং তারপর অবৈধভাবে টাকা আদায় করতেন। জজ সাহেব বয়ানগুলো পড়লেন। তাদের মুখ গম্ভীর হয়ে গেল। এটা খুব গুরুতর বিষয়, জজ সাহেব বললেন। আমার আরও প্রমাণ দরকার। পরের শুনানি 2 সপ্তাহ পর হবে। আদালত থেকে বেরোনোর সময় মালেক রহিমকে তাকিয়ে দেখলেন। তার চোখে রাগ এবং ঘৃণা ছিল। রহিম বুঝল, এখন মালেক আরও বিপজ্জনক হয়ে উঠবে। আদালত থেকে বেরিয়ে রহিম এবং হাবিব উকিল বাইরে এলেন। হাবিব তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, আজ তো বেঁচে গেলে, কিন্তু মালেক এখন আরও বিপজ্জনক হয়ে উঠবে, তোমাকে খুব সাবধান থাকতে হবে। রহিম মাথা নাড়ল। সে বুঝছিল এখন পথ আরও কঠিন হয়ে যাবে, কিন্তু সে হার না মানার সিদ্ধান্ত নিয়েছিল। সন্ধ্যায় যখন সে দোকানে ফিরল, তখন দেখল সেখানে ভিড় জমে আছে। তার মন বসে গেল। কাছে গিয়ে দেখল মালেকের গুন্ডারা তার পুরো ঠেলা উল্টে দিয়েছে। সব ফল মাটিতে ছড়িয়ে পড়ে আছে, কিছু মারিয়ে গেছে, কিছু পচে গেছে। এক দোকানদার বলল, রহিম, তুমি আদালতে গিয়েছিলে, তখনই এরা এসেছিল। আমরা আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা অনেক বেশি ছিল। তারা হুমকি দিয়েছে যে কেউ বাধা দিলে তার দোকানও ভেঙে দেবে। রহিমের মন ভেঙে গেল। সে এত পরিশ্রম করে ফল কিনেছিল এবং এখন সব নষ্ট হয়ে গেছে। সে মাটিতে বসে মাথা চেপে ধরল, কিন্তু কাঁদল না। তার মনে পড়ল, মা সবসময় বলতেন, বাবা, বিপদে ঘাবড়াবে না, বরং আরও শক্ত হবে। সে উঠে দাঁড়াল এবং ঠেলা ঠিক করতে শুরু করল। কিছু ফল যা বেঁচেছিল তাদের আবার সাজালো। অন্য দোকানদাররা তার সাহায্য করল। কেউ তাকে কিছু ফল দিল, কেউ টাকা দিল যাতে সে নতুন ফল কিনতে পারে। রহিম, সাহস হারিও না, এক বৃদ্ধ দোকানদার বলল। মালেক মনে করে সে তোমাকে ভেঙে দেবে, কিন্তু তোমার সাথে পুরো বাজার আছে। এই কথা শুনে রহিমের চোখে আনন্দের অশ্রু এলো। সে অনুভব করল সে একা নয়। পরের দিন রহিম আবার দোকান লাগালো। এবার সে আরও বেশি পরিশ্রম করল। সে সকাল 4টায় উঠে সাদেকের বাগানে যেত, সেখান থেকে ভালো ফল বেছে নিত এবং বাজারে এসে বিক্রি করত। কিন্তু মালেকও হাল ছাড়লেন না। তিনি এক নতুন চাল চাললেন। তিনি তার লোকদের পাঠালেন, যারা রহিমের খদ্দেরদের ভয় দেখাতে লাগল। যে কেউ রহিমের দোকানে যেত, তাদের আটকে ভয় দেখানো হতো। একদিন এক মহিলা রহিমের দোকানে ফল কিনতে এলেন। মালেকের গুন্ডারা তাকে আটকে বলল, তোমরা এই দোকান থেকে ফল কিনো না, এই লোক প্রতারক। মহিলা ভয় পেয়ে চলে গেলেন। এমন অনেকবার হলো। রহিমের বিক্রি আবার কমতে লাগল। এক সন্ধ্যায় যখন রহিম চিন্তিত হয়ে বসেছিল, তখন সেই বৃদ্ধ এলেন। বৃদ্ধ রহিমের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি খুব দুঃখী মনে হচ্ছ। রহিম সবকিছু বলে দিল। বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। বাবা, মালেক খুব ক্ষমতাশালী,
কিন্তু একটা কথা মনে রেখো, সত্য সবসময় জয়ী হয়, যদিও দেরিতে হয় কিন্তু জয়ী হয়। কিন্তু বাবা, এভাবে তো আমি আদালতে মামলা জিতলেও ধ্বংস হয়ে যাব, আমার দোকান বন্ধ হয়ে যাবে, আয় হবে না। বৃদ্ধ চিন্তা করলেন, তারপর বললেন, বাবা তুমি এক কাজ করো, সাদেক সাহেবের কাছে যাও এবং তাকে তোমার সমস্যা বলো, হয়তো তিনি তোমার সাহায্য করতে পারবেন। রহিমের এই পরামর্শ ভালো লাগল। পরের দিন সে সাদেকের বাগানে গেল এবং সব কিছু বলল। সাদেক মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, রহিম, আমি তোমার পরিশ্রম এবং সততা দেখেছি, আমি তোমার সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। জি হুজুর, বলুন, রহিম বলল। তোমাকে ভয় পেতে হবে না, মালেক যাই করুক, তুমি তোমার কাজে লেগে থাকবে। আর হ্যাঁ, যদি কখনো আমার সাহায্য লাগে তাহলে আমাকে বলবে। রহিম ধন্যবাদ দিল। সাদেক তাকে কিছু টাকা দিলেন যাতে সে ক্ষতিপূরণ করতে পারে। এদিকে হাবিব উকিল পরের শুনানির প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তারা নগরী জুড়ে মালেকের আরও শিকার খুঁজে বের করলেন। অনেক লোক পাওয়া গেল যারা মালেকের কাছ থেকে ঋণ নিয়ে তার জালে পড়ে গিয়েছিল। হাবিব উকিল তাদের সবার বয়ান নিলেন। একদিন হাবিব উকিল রহিমের দোকানে এলেন। বাবা, ভালো খবর আছে, আমি আরও 10 জন লোক পেয়েছি যারা মালেকের শিকার হয়েছে। পরের শুনানিতে আমি তাদের সবার বয়ান পেশ করব, জজ সাহেবকে পুরো ছবি দেখাব। রহিমের চোখে আশার আলো দেখা গেল। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা সবাইকে নাড়িয়ে দিল। রাত প্রায় 10টা হবে। রহিম তার মায়ের সাথে খাবার খাচ্ছিল, তখন বাইরে থেকে চিৎকার শোনা গেল। দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিল। রহিম দরজা খুলে দেখল বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে খুব আহত, রক্ত পড়ছে। আপনি কে? আপনার কি হয়েছে? রহিম অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি সালেহ, সেই মানুষ কাতর স্বরে বলল। আমিও মালেকের কাছ থেকে ঋণ নিয়েছিলাম। রহিম তাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে এলো। মা পানি এনে তাকে খাওয়ালেন। রহিম তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধল। কিছুক্ষণ পর যখন সালেহের জ্ঞান ফিরল, তখন সে তার গল্প শোনাল। আমিও তোমার মতো এক ছোট ব্যবসায়ী, আমিও মালেকের কাছ থেকে ঋণ নিয়েছিলাম। যখন আমি টাকা ফেরত দিতে পারলাম না, তখন সে আমার দোকান কেড়ে নিল, আমার বাড়ি কেড়ে নিল, আমি ধ্বংস হয়ে গেলাম। আজ আমি মালেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার চেষ্টা করেছিলাম, তখন তার গুন্ডারা আমাকে মেরেছে। আমি জানতে পেরেছি তুমিও তার বিরুদ্ধে লড়ছ, তাই আমি তোমার কাছে এসেছি। রহিমের মন ভরে গেল। সে সালেহকে বলল, তুমি চিন্তা করো না, হাবিব উকিল সাহেব তোমারও সাহায্য করবেন, কাল সকালে আমরা তার কাছে যাব। সালেহ সারা রাত রহিমের বাড়িতেই রইল। সকাল হতেই রহিম তাকে নিয়ে হাবিব উকিলের কাছে গেল। হাবিব উকিল সালেহের গল্প শুনে তার বয়ান লিখে নিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। হাবিব উকিল বললেন, সালেহ, তুমি পরের শুনানিতে আদালতে সাক্ষ্য দেবে। তোমার সাক্ষ্যে মালেকের আসল চেহারা বেরিয়ে আসবে। কিন্তু মালেকের কাছে কোনোভাবে খবর চলে গেল যে সালেহ রহিমের কাছে আছে। তিনি তার গুন্ডাদের পাঠালেন। একদিন যখন সালেহ বাজারে ছিল, তখন মালেকের লোকেরা তাকে ঘিরে ফেলল। তুমি রহিমের সাথে আছো? এক গুন্ডা জিজ্ঞাসা করল। সালেহ ভয় পেল, কিন্তু সাহস দেখালো। হ্যাঁ, আমি রহিমের সাথে থাকব। মালেক আমার জীবন ধ্বংস করেছে, এখন আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। গুন্ডারা তাকে ভয় দেখালো। যদি তুমি সাক্ষ্য দাও তাহলে তোমার পরিণতি খারাপ হবে। কিন্তু সালেহ ভয় পেল না। সে সোজা রহিমের কাছে গেল এবং সবকিছু বলল। রহিম সিদ্ধান্ত নিল এখন সে সালেহকে নিজের চোখের সামনে রাখবে। পরের কয়েকদিন খুব কষ্টে কাটল। মালেকের গুন্ডারা প্রতিদিন রহিমের দোকানে আসত এবং বিরক্ত করত। কখনো ফল ফেলে দিত, কখনো খদ্দেরদের ভয় দেখাত। রহিমের আয় একেবারে কমে গিয়েছিল। তার কাছে এত টাকাও ছিল না যে নতুন ফল কিনতে পারে। একদিন সাদেক রহিমের দোকানে এলেন। তারা দেখলেন দোকানে ফল খুব কম এবং রহিম চিন্তিত হয়ে বসে আছে। কি হয়েছে রহিম, দোকান এত ফাঁকা কেন? রহিম সবকিছু বলে দিল। সাদেক চিন্তা করলেন এবং বললেন, রহিম, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাই। রহিম সাদেকের সাথে চলল। তারা এক বড় অট্টালিকায় পৌঁছালো। অট্টালিকা দেখে রহিম অবাক হয়ে গেল। এটা নগরীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী মানুষ নবাব রহমানের ছিল। হুজুর, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? রহিম জিজ্ঞাসা করল। শুধু আমার সাথে এসো, সাদেক বললেন। তারা ভেতরে গেলেন। নবাব রহমান তার দরবারে বসেছিলেন। বয়স 60-এর মতো, কিন্তু মুখে তেজ এবং চোখে এক অদ্ভুত আলো। সাদেক নবাব সাহেবকে সালাম করলেন। হুজুর, এই রহিম, যার সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম। নবাব সাহেব রহিমকে মনোযোগ দিয়ে দেখলেন। তুমি সেই যুবক যে মালেকের বিরুদ্ধে লড়ছে? জি হুজুর, রহিম ঝুঁকে বলল। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। মানুষ বলে তুমি খুব সৎ, এক বৃদ্ধকে প্রতিদিন ফল দাও কোনো কিছু না নিয়ে। রহিম লজ্জায় পড়ে গেল। হুজুর, সেটা তো শুধু। নবাব সাহেব হাত তুলে তাকে থামালেন। বাবা,
এই যুগে এমন মানুষ কম পাওয়া যায় যাদের মধ্যে অন্যের জন্য ভালোবাসা আছে। মালেক এক শয়তান, সে অনেক মানুষকে ধ্বংস করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ তার বিরুদ্ধে দাঁড়ায়নি। তুমি প্রথম। হুজুর, আমি তো শুধু আমার অধিকার চাইছি, রহিম বলল। এবং এটা তোমার অধিকার, নবাব সাহেব বললেন। আমি তোমার সাহায্য করতে চাই, তোমার যত টাকার দরকার আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জি হুজুর, বলুন। তোমাকে এই মামলা জিততে হবে, শুধু নিজের জন্য নয়, সবার জন্য যারা মালেকের শিকার হয়েছে। তোমাকে মালেকের আসল চেহারা দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। রহিম মাথা নাড়ল। জি হুজুর, আমি পুরো চেষ্টা করব। নবাব সাহেব তার মুন্সিকে ডেকে কিছু টাকা দিতে বললেন। মুন্সি রহিমকে একটি থলি দিলেন যাতে অনেক টাকা ছিল। এই টাকা তোমার দোকান চালানোর জন্য, নবাব সাহেব বললেন। আর হ্যাঁ, যদি মালেক বা তার গুন্ডারা তোমাকে বিরক্ত করে তাহলে তাড়াতাড়ি আমাকে খবর দাও। রহিমের চোখে অশ্রু এলো। সে নবাব সাহেবের পা ছুঁয়ে বলল, হুজুর, আমি আপনার এহসান কখনো ভুলব না। নবাব সাহেব তাকে উঠালেন। বাবা, এহসানের কথা বলো না, সত্যের জন্য লড়াই করা সবার কর্তব্য। রহিম সেখান থেকে বেরোল, তখন তার মনে নতুন আশা জেগে উঠেছিল। সে তাড়াতাড়ি নতুন ফল কিনল এবং তার দোকান আবার সাজালো। এবার তার দোকান আগের চেয়ে আরও ভালো দেখাচ্ছিল। কিন্তু মালেকের কাছে যখন খবর গেল নবাব সাহেব রহিমের সাহায্য করছেন, তখন তার ভয় লাগল যে যদি নবাব সাহেব রহিমের সাথে থাকেন তাহলে তার খেলা বিপদে পড়তে পারে। তিনি আরেকটা চাল চাললেন। তিনি কয়েকজন মিথ্যা সাক্ষী তৈরি করলেন যারা আদালতে রহিমের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তিনি তাদের টাকা দিলেন এবং শিখিয়ে দিলেন তাদের কি বলতে হবে। আদালতে পরের শুনানির দিন এলো। এবার ভিড় অনেক বেশি ছিল। নগরীর সব মানুষ শুনানি দেখতে এসেছিল। সবাই জানত এই মামলা শুধু রহিম এবং মালেকের মধ্যে নয়, বরং সত্য এবং মিথ্যার মধ্যে। জজ সাহেব শুনানি শুরু করলেন। প্রথমে হাবিব উকিল তাদের যুক্তি দিলেন। তারা সালেহ এবং অন্যদের বয়ান পেশ করলেন যারা মালেকের শিকার হয়েছিল। তারপর মালেকের উকিল তাদের সাক্ষী ডাকলেন। একে একে ৩ জন এলো এবং রহিমের বিরুদ্ধে সাক্ষ্য দিল। প্রথম সাক্ষী বলল, হুজুর, রহিম একজন প্রতারক, সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং ফেরত দেয়নি। দ্বিতীয় সাক্ষী বলল, হুজুর, রহিমের ফল খুব খারাপ হয়, সে আমাকে পচা ফল বিক্রি করেছিল। তৃতীয় সাক্ষী বলল, হুজুর, রহিম মিথ্যা মানুষ, সে মানুষকে ভুলিয়ে দেয়। এটা শুনে আদালতে বসা মানুষ অবাক হয়ে গেল। রহিমের মন বসে গেল। এসব মিথ্যা ছিল, কিন্তু আদালতে কিভাবে প্রমাণ করবে? হাবিব উকিল তাড়াতাড়ি উঠে বললেন, হুজুর, আমাকে এই সাক্ষীদের প্রশ্ন করার অনুমতি দিন। জজ সাহেব অনুমতি দিলেন। হাবিব উকিল প্রথম সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, তুমি বলেছ রহিম তোমার কাছ থেকে টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল এবং কখন? সাক্ষী ঘাবড়ে গেল। সে হয়তো 100 বা 200, আমার ঠিক মনে নেই। আর কখন নিয়েছিল? সে কয়েক মাস আগে বা 1 বছর আগে। হাবিব উকিল দ্বিতীয় সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, তুমি বলেছ রহিম তোমাকে পচা ফল বিক্রি করেছিল। কোন ফল? সে আপেল, না কমলা বা হয়তো আনার। হাবিব উকিল হাসলেন। হুজুর, এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে এই সাক্ষীরা মিথ্যা বলছে, তাদের ঠিক মনে নেই তারা কি বলছে। মালেকের উকিল যুক্তি দিলেন, হুজুর, হয়তো তাদের ঠিক মনে নেই, কিন্তু এর মানে এই নয় যে তারা মিথ্যা বলছে। তখন হঠাৎ আদালতের দরজা খুলে সেই বৃদ্ধ ভেতরে এলেন যাকে রহিম প্রতিদিন ফল দিত। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। বৃদ্ধ জজ সাহেবকে বললেন, হুজুর, আমাকে সাক্ষ্য দেবার অনুমতি দিন। জজ সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কে? হুজুর, আমার নাম আলম। আমি গত কয়েক মাস ধরে রহিমকে দেখছি। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই। জজ সাহেব অনুমতি দিলেন। আলম বললেন, হুজুর, রহিম সবচেয়ে সৎ মানুষ যাকে আমি দেখেছি। আমি প্রতিদিন তার দোকানের পাশ দিয়ে যেতাম। আমার কাছে টাকা ছিল না, কিন্তু রহিম প্রতিদিন আমাকে ফল দিত। সে কখনো আমার কাছ থেকে টাকা চায়নি। যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন সে আমার খোঁজ খবর নিয়েছিল। এমন মানুষ কখনো প্রতারণা করতে পারে না। এটা শুনে আদালতে বসা মানুষ তালি বাজালো। জজ সাহেব শান্তির জন্য বললেন। তারপর আলম বললেন, আর হুজুর, আমি এই 3 সাক্ষীকে চিনি। এরা সবাই মালেকের লোক। আমি তাদের মালেকের বাড়িতে কাজ করতে দেখেছি। মালেক ঘবড়ে গেলেন। তার উকিল বললেন, হুজুর, এই মানুষ মিথ্যা বলছে, তার কাছে কোনো প্রমাণ নেই। তখন হাবিব উকিল বললেন, হুজুর, আমার কাছে প্রমাণ আছে। তারা কিছু ছবি পেশ করলেন। এগুলো মালেকের বাড়ির ছবি। এতেই 3 জন মালেকের সাথে দেখা যাচ্ছে। জজ সাহেব ছবিগুলো দেখলেন। তাদের মুখ গম্ভীর হয়ে গেল। মালেক, তুমি আদালতে মিথ্যা সাক্ষী পেশ করেছ। এটা খুব গুরুতর অপরাধ। মালেক উঠে দাঁড়ালেন। হুজুর, আমি। চুপ করো, জজ সাহেব কঠোর স্বরে বললেন।
তুমি আদালতের অবমাননা করেছ। আমি তোমাকে আদালত অবমাননার জন্য জরিমানা করছি। তারপর জজ সাহেব রহিমের মামলার রায় দিলেন। আমি সব প্রমাণ দেখেছি। মালেক অবৈধভাবে রহিমের কাছ থেকে সুদ আদায়ের চেষ্টা করেছে। রহিমকে শুধু মূল টাকা ফেরত দিতে হবে, সেটাও সহজ কিস্তিতে, এবং মালেককে রহিমকে বিরক্ত করতে নিষেধ করা হলো। আদালতে বসা সব মানুষ আনন্দে তালি বাজাল। রহিমের চোখে আনন্দের অশ্রু ছিল। হাবিব উকিল তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি অনেক সাহস দেখিয়েছ, তুমি জিতে গেছ। কিন্তু মালেকের চোখে ঘৃণার আগুন জ্বলছিল। সে চুপচাপ আদালত থেকে বেরিয়ে গেল। আদালত থেকে বেরোনোর সাথে সাথে রহিমের কাছে ভিড় জমে গেল। সবাই তাকে অভিনন্দন দিচ্ছিল। নবাব সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। তারা রহিমকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি প্রমাণ করে দিয়েছ যে সত্যের সবসময় জয় হয়। সন্ধ্যায় রহিম বাড়ি পৌঁছল। মা দরজায় দাঁড়িয়েছিলেন। তারা রহিমকে দেখেই বুঝে গেলেন সে জিতে গেছে। মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বাবা, আল্লাহ তোমার কথা শুনেছেন, তুমি জিতে গেছ। সেই রাতে রহিম অনেক দিন পর শান্তিতে ঘুমালো। তার মনে হলো একটা বড় বোঝা তার কাঁধ থেকে নেমে গেছে। পরের দিন যখন সে দোকান খুলতে গেল, তখন দেখল সেখানে আগে থেকেই ভিড় জমে আছে। সবাই তাকে অভিনন্দন দিতে এসেছিল। তার দোকানে আগের চেয়ে আরও বেশি খদ্দের আসতে লাগল। কিন্তু রহিম জানত না যে মালেক এখনও হারেননি। তিনি অন্ধকারে বসে তার পরের চালের পরিকল্পনা করছিলেন। আদালতে জয়ের পর রহিমের জীবনে আলো এসে গিয়েছিল। তার দোকানে খদ্দেরের লম্বা লাইন লাগতে লাগল। মানুষ বলতে লাগল, রহিম মালেকের মতো জালিমকে হারিয়ে সবাইকে আশা দিয়েছে। বাজারের অন্য দোকানদাররাও এখন তাকে সম্মান করতে লাগল। রহিম তার আয় থেকে মায়ের জন্যে নতুন শাড়ি কিনল। বাড়িতে ভালো খাবার হতে লাগল। সে প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরলে মা তার অপেক্ষা করতেন। মায়ের মুখে এখন আর সেই চিন্তার ভাঁজ ছিল না যা আগে থাকত। এক সপ্তাহ কেটে গেল। রহিম প্রতিদিন সকালে সাদেকের বাগান থেকে ফল আনত এবং সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে দিত। সে নবাব সাহেবকে যে টাকা দিয়েছিলেন তার অর্ধেক ফেরত দিল। নবাব সাহেব তার সততা দেখে খুশি হয়ে বললেন, বাবা, তুমি তাড়াহুড়ো করো না, আগে তোমার দোকানকে মজবুত করো, তারপর ধীরে ধীরে আমাকে ফেরত দিও। কিন্তু রহিমের এই খুশি বেশি দিন টিকল না। এক রাতে যখন পুরো নগরী ঘুমিয়েছিল, মালেক তার 3 গুন্ডার সাথে এক অন্ধকার গলিতে বসেছিলেন। তার মুখে শয়তানি হাসি ছিল। শোনো, মালেক তার গুন্ডাদের বললেন, রহিম আমার অপমান করিয়েছে, আদালতে আমাকে হারিয়েছে, কিন্তু সে জানে না যে মালেক এত সহজে হার মানে না। হুজুর, কি করতে হবে? এক গুন্ডা জিজ্ঞাসা করল। রহিমের দোকানে তো এখন আমরা হাত দিতে পারবো না, কারণ নবাব সাহেব তার সাথে আছেন, কিন্তু সাদেকের বাগানকে কে বাঁচাবে? গুন্ডারা বুঝে গেল। মালেক তাদের পুরো পরিকল্পনা বুঝিয়ে দিলেন। পরের সকালে যখন রহিম সাদেকের বাগানের দিকে যাচ্ছিল, তখন পথে একজন মানুষের সাথে দেখা হলো যে হাঁপাতে হাঁপাতে ছুটছিল। কি হয়েছে? রহিম জিজ্ঞাসা করল। সাদিক সাহেবের বাগানে আগুন লেগেছে, সেই মানুষ চিৎকার করে বলল। রহিমের মন ধক করে উঠল। সে দ্রুত বাগানের দিকে ছুটল। সেখানে পৌঁছে দেখল সত্যি বাগানের এক অংশে আগুন লেগে আছে। ধোঁয়া আকাশ ছুঁয়ে যাচ্ছিল। অনেক গাছ জ্বলছিল। শ্রমিকরা পানির বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল। রহিমও তাদের সাথে লেগে গেল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা গেল, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। সাদেক যখন বাগানে এলেন তখন তারা ধ্বংস দেখলেন। অনেক গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হাজার হাজার টাকার ক্ষতি হয়েছিল। তাদের মুখ ম্লান হয়ে গেল। এই আগুন কিভাবে লেগেছে? সাদেক শ্রমিকদের জিজ্ঞাসা করলেন। এক বৃদ্ধ শ্রমিক বলল, হুজুর, আমি রাতে 3-4 জন লোককে বাগানের কাছে দেখেছিলাম। তারা খুব সন্দেহজনক লাগছিল। আমি তাদের তাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল। সকালে যখন আমি এখানে এলাম তখন আগুন লেগেছিল। রহিমের বুঝতে দেরি হলো না যে এটা মালেকের কাজ। সে সাদেককে সবকিছু বলল। সাদেকের মুখ রাগে লাল হয়ে গেল। মালেকের এত সাহস! আমি তাকে ছাড়ব না। হুজুর, আগে আমাদের এর অভিযোগ পুলিশে করা উচিত, রহিম বলল। তারা দুজন পুলিশ স্টেশনে গেলেন এবং অভিযোগ দায়ের করলেন। দারোগা বললেন, আমরা তদন্ত করব, কিন্তু প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আমরা মালেককে গ্রেপ্তার করতে পারব না। রহিম চিন্তিত হয়ে পড়ল। সে জানত মালেক এই কাজ করেছে, কিন্তু প্রমাণ করবে কিভাবে? সন্ধ্যায় যখন সে দোকানে ফিরল তখন সেখানে আলম ও বৃদ্ধ বসেছিলেন। রহিম তাদের সব কিছু বলল। আলম গভীর শ্বাস নিলেন। বাবা,
মালেক খুব চালাক, সে নিজের হাত কখনো নোংরা করে না, সব সময় অন্যদের দিয়ে কাজ করায়। তাহলে এখন কি করব বাবা? সাদেক সাহেবের এত ক্ষতি হয়েছে এবং আমি কিছু করতে পারছি না। আলম চিন্তা করলেন, বাবা, একটা রাস্তা আছে। মালেকের যে গুন্ডারা আছে তাদের মধ্যে কেউ যদি সাক্ষী হয়ে যায় তাহলে আমরা প্রমাণ পেতে পারি, কিন্তু কে সাক্ষী হবে? সবাই তো মালেককে ভয় পায়। আমি চেষ্টা করব, আলম বললেন। আমি নগরীতে অনেক জায়গায় ঘুরি, হয়তো কাউকে রাজি করাতে পারব। পরের কয়েকদিন খুব উত্তেজনায় কাটল। সাদেক তার বাগানের মেরামতিতে ব্যস্ত ছিলেন, রহিম দোকান চালাতে লাগল, কিন্তু তার মন দুঃখী ছিল। তার মনে হচ্ছিল তার জন্য সাদেককে ক্ষতি পোহাতে হয়েছে। একদিন সাদেক দোকানে এলেন এবং রহিমের কাঁধে হাত রাখলেন। বাবা, তুমি নিজেকে দোষী ভেবো না, যা হয়েছে সেটা মালেকের শয়তানি, তোমার কোনো দোষ নেই। কিন্তু হুজুর, আপনার এত ক্ষতি হয়েছে। ক্ষতি তো হয়ই বাবা, সাদেক বললেন। আসল কথা হলো আমরা হাল ছাড়ি না। আমি নতুন গাছ লাগানো শুরু করেছি, কয়েক মাসের মধ্যে বাগান আবার সবুজ হয়ে যাবে। রহিমের চোখে অশ্রু এলো। সাদেকের মতো মানুষ খুব কম পাওয়া যায় যারা বিপদেও সাহস হারান না। এদিকে আলম এক বড় সাফল্য পেলেন। তাদের মালেকের গুন্ডাদের মধ্যে একজন পাওয়া গেল যে সাক্ষী হতে রাজি। সেই গুন্ডার নাম ছিল সোহেল। সোহেল মালেকের জন্য অনেক বছর ধরে কাজ করছিল, কিন্তু এখন সে ক্লান্ত হয়ে গিয়েছিল। মালেক তাকে খুব কম টাকা দিত এবং খারাপ কাজ করাতো। আলম সোহেলকে বোঝালেন, দেখো, তুমি কতদিন মালেকের জন্য খারাপ কাজ করবে? একদিন তুমিও ধরা পড়বে এবং সব শাস্তি তোমাকে ভোগ করতে হবে। মালেক তো বেঁচে যাবে, কিন্তু তুমি জেলে পচবে। সোহেল মাথা নিচু করল। বাবা, আমি জানি, কিন্তু আমি কি করব? আমার কাছে অন্য কোনো কাজ নেই। মালেক যে সামান্য টাকা দেয় তা দিয়ে আমার সংসার চলে। যদি তুমি মালেকের বিরুদ্ধে সাক্ষ্য দাও তাহলে আমি তোমাকে চাকরি দিয়ে দেব। নবাব সাহেবের কাছে কাজ পাবে, সৎ পথে রোজগার করবে, সম্মানের সাথে বাঁচবে। সোহেল কিছুক্ষণ চিন্তা করল, তারপর সাহস করে বলল, ঠিক আছে বাবা, আমি সাক্ষ্য দেব, কিন্তু একটা শর্ত আছে। আমার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। মালেক বিপজ্জনক মানুষ, যদি তার কাছে খবর যায় তাহলে সে আমার স্ত্রী সন্তানদের ক্ষতি করতে পারে। আলম আশ্বাস দিলেন, চিন্তা করো না, নবাব সাহেব তোমার পরিবারকে পুরো নিরাপত্তা দেবেন। আলম তাড়াতাড়ি রহিম এবং হাবিব উকিলকে খবর দিলেন। সবাই মিলে নবাব সাহেবের কাছে গেলেন। নবাব সাহেব সোহেলের কথা শুনে তার পরিবারকে নিজের অট্টালিকায় রাখার ব্যবস্থা করলেন। তারপর হাবিব উকিল সোহেলের বিস্তারিত বয়ান নিলেন। সোহেল সব কিছু বলে দিল, কিভাবে মালেক তাকে এবং আরও 2 গুন্ডাকে সাদেকের বাগানে আগুন লাগাতে পাঠিয়েছিল, কত টাকা দিয়েছিল এবং কিভাবে তারা রাতের অন্ধকারে চুপচাপ আগুন লাগিয়ে তালিয়ে গিয়েছিল। হাবিব উকিল এই বয়ান নিয়ে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন। এবার ঠোস প্রমাণ ছিল। দারোগাকে বাধ্য হয়ে মালেককে গ্রেপ্তার করতে হলো। যখন মালেককে গ্রেপ্তার করা হলো তখন পুরো নগরীতে খবর ছড়িয়ে পড়ল। মানুষ আনন্দে নেচে উঠল। অনেক লোক যারা মালেকের অত্যাচারের শিকার ছিল তারাও সামনে এসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। মালেককে জেলে পাঠানো হলো। তার উপর আগুন লাগানো, হুমকি, অবৈধ সুদখোরি এবং আরও অনেক অভিযোগ আনা হলো। হাবিব উকিল সব ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা লড়লেন। আদালতে শুনানি শুরু হলো। এবার মালেকের কাছে বাঁচার কোনো রাস্তা ছিল না। সোহেল তার বিরুদ্ধে সাক্ষ্য দিল, বাগানের শ্রমিকরা সাক্ষ্য দিল, আরও অনেক লোক তার অত্যাচারের গল্প শোনাল। জজ সাহেব সব প্রমাণ দেখে রায় দিলেন, মালেক, তুমি অনেক গরিব এবং নিরপরাধ মানুষকে ধ্বংস করেছ। তুমি আইনের সাথে মজা করেছ। আমি তোমাকে 5 বছরের সাজা দিচ্ছি এবং তোমার সব অবৈধ আয় বাজেয়াপ্ত করা হলো। এই টাকা সেই সব লোকদের ফেরত দেয়া হবে যাদের কাছ থেকে তুমি অন্যায়ভাবে টাকা আদায় করেছ। আদালতে বসা সব মানুষ আনন্দে তালি বাজাল। রহিমের চোখে আনন্দের অশ্রু ছিল। অবশেষে ন্যায় বিচার পাওয়া গিয়েছিল। মালেককে জেলে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় সে রহিমের দিকে তাকালো। তার চোখে এখন অহংকার ছিল না, বরং হার এবং লজ্জা ছিল। আদালত থেকে বেরোনোর সাথে সাথে রহিমের কাছে ভিড় জমে গেল। সালেহ, সোহেল এবং আরও অনেক লোক যারা মালেকের শিকার ছিল সবাই রহিমকে ধন্যবাদ দিচ্ছিল। রহিম ভাই, আপনি আমাদের সবাইকে ন্যায় বিচার দিয়েছেন, সালেহ বলল। যদি আপনি সাহস না দেখাতেন তাহলে আমরা সবাই সারা জীবন মালেকের অত্যাচার সহ্য করতাম। নবাব সাহেব রহিমকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি প্রমাণ করে দিয়েছ যে একজন ছোট মানুষও যদি সত্যের সাথে দাঁড়ায় তাহলে বড় বড় জালিমকে হারাতে পারে। হাবিব উকিল হেসে বললেন, বাবা রহিম, তোমার জন্য আমার বিশ্বাস আরও মজবুত হয়েছে যে আইন শুধু ক্ষমতাশালীদের জন্য নয়, বরং সত্যের জন্য। আলম বৃদ্ধের চোখ ভিজে ছিল।
তারা রহিমের মাথায় হাত রেখে দোয়া দিলেন, বাবা, তুমি এক বৃদ্ধকে প্রতিদিন ফল দিয়ে যে নেকি করেছিলে, আল্লাহ তোমাকে তার পুরস্কার দিয়েছেন। মনে রেখো, নেকি কখনো নষ্ট হয় না। সন্ধ্যায় রহিম বাড়ি পৌঁছল। মা দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা করছিলেন। তারা রহিমকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন। বাবা, তুমি অনেক কঠিন সময় দেখেছ, কিন্তু তুমি হাল ছাড়োনি। আমি তোমার ওপর গর্ব করি। আম্মি, এসব আপনার দোয়ার কারণে, রহিম বলল। সেই রাতে রহিম মায়ের জন্য বিশেষ খাবার আনালো। বাড়িতে আনন্দ করা হলো। প্রতিবেশীরাও এসে অভিনন্দন দিল। পরের দিন থেকে রহিমের জীবনে নতুন সকাল এলো। মালেকের বাজেয়াপ্ত সম্পত্তি থেকে যে টাকা রহিম পেল, তা দিয়ে সে তার দোকান বড় করল। এখন ঠেলা নয়, বরং একটি পাকা দোকান। সে আরও দুজন লোককে চাকরিতে রাখল, একজন সালেহ এবং অন্যজন সোহেল। সাদেকও তার বাগানের মেরামত শেষ করলেন। নতুন গাছ লাগানো হলো। বাগান আবার সবুজ হতে লাগল। সাদেক রহিমকে তার অংশীদার বানিয়ে নিলেন। এখন রহিম শুধু দোকানদার নয়, বরং একজন ব্যবসায়ী। নবাব সাহেব তার প্রতিশ্রুতি অনুযায়ী সোহেলকে নিজের অট্টালিকায় মালির চাকরি দিলেন। সোহেল সৎ পথে কাজ করা শুরু করল। তার স্ত্রী এবং সন্তানরা খুশি ছিল যে এখন তাদের কর্তা খারাপ পথ থেকে সরে সঠিক পথে চলছে। কয়েক মাস পর একদিন সে দোকানে বসেছিল, তখন একটি গাড়ি এসে থামল। তার থেকে একজন ব্যক্তি নামলেন। রহিম দেখে অবাক হয়ে গেল। এরা আলম বৃদ্ধ ছিলেন, কিন্তু আজ তাদের কাপড় আলাদা। তারা পরিষ্কার পরিচ্ছন্ন দামি কাপড় পরেছিলেন। বাবা, আপনি? রহিম অবাক হয়ে জিজ্ঞাসা করল। আলম হাসলেন। বাবা, রহিম, তোমাকে কিছু বলতে চাই। জি বাবা, বলুন। আলম গভীর শ্বাস নিলেন। বাবা, আমি কোনো সাধারণ বৃদ্ধ নই। আমার আসল নাম আলম উদ্দিন। আমি একজন খুব ধনী ব্যবসায়ী ছিলাম, কিন্তু কয়েক বছর আগে আমার মনে হয়েছিল আমার ধন আমার থেকে মানবতা কেড়ে নিয়েছে। আমি মানুষদের পরীক্ষা করতে চেয়েছিলাম যে আজও কি দুনিয়ায় এমন মানুষ আছে যারা স্বার্থ ছাড়া অন্যদের সাহায্য করে। রহিম অবাক হয়ে গেল। মানে আপনি? হ্যাঁ বাবা, আমি জেনে শুনে ছেঁড়া পুরনো কাপড় পরে বাজারে ঘুরতাম। আমি দেখতে চেয়েছিলাম কে আমার মতো অসহায় বৃদ্ধের সাহায্য করে। শত শত মানুষ পেয়েছিলাম, কিন্তু সবাই আমাকে তাড়িয়ে দিয়েছিল। শুধু তুমি, একজন গরিব ফল বিক্রেতা, আমাকে কিছু না চেয়ে প্রতিদিন ফল দিয়েছিলে। তুমি আমার চিন্তা করেছিলে, তাই আমি তোমার সাহায্য করেছিলাম। রহিমের চোখে অশ্রু এলো। বাবা, আমি তো শুধু... আলম তাকে থামালেন। তুমি শুধু মানবতা দেখিয়েছ বাবা, এবং আমি দেখেছি যখন তোমার উপর বিপদ এসেছিল তখন তুমি হাল ছাড়োনি। তুমি সত্যের জন্য লড়াই করেছ। তুমি আমার আশার চেয়েও ভালো প্রমাণিত হয়েছ। তারপর আলম তার পকেট থেকে একটি খাম বের করে রহিমকে দিলেন। এটা নাও বাবা, এটা তোমার জন্য। রহিম খাম খুলে দেখল তাতে একটি চেক ছিল। টাকার অঙ্ক দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। বাবা, এত টাকা আমি নিতে পারবো না। তোমাকে নিতেই হবে। আলম বললেন, আমি চাই এই টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা আরও বড় করো। পুরো নগরীতে ফলের দোকান খোলো। আর হ্যাঁ, প্রত্যেক দোকানে একটা নিয়ম থাকবে, গরিবদের বিনা পয়সায় ফল দেওয়া হবে। রহিম ফুপিয়ে কেঁদে উঠল। সে আলমের পা ছুঁয়ে বলল। আলম তাকে উঠালেন এবং জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমাকে শিখিয়েছ যে ধনের চেয়ে বড় জিনিস মানবতা। আমি এখন আমার পুরো সম্পত্তি অভাবীদের জন্য খরচ করব, এবং তুমি এই কাজে আমার সাহায্য করবে। 1 মাসের মধ্যে রহিম নগরীর 4টি আলাদা এলাকায় তার দোকান খুলে ফেলল। প্রত্যেক দোকানে একটি বোর্ড লাগানো হয়েছিল, এখানে গরিবদের বিনা পয়সায় ফল পাওয়া যায়। সালে একটি দোকান দেখাশোনা করত, সোহেল আরেকটি। বাকি 2টি দোকানে রহিম অন্য সৎ মানুষদের চাকরি দিয়েছিল, যারা মালেকের অত্যাচারের শিকার ছিল। রহিমের মায়ের স্বাস্থ্য এখন খুব ভালো ছিল। তাদের ভালো খাবার মিলত, ভালো ওষুধ মিলত। তাদের মুখে সবসময় হাসি থাকত। 1 বছর পর নগরীতে এক বড় অনুষ্ঠান হয়েছিল। নবাব সাহেব রহিমকে সম্মানিত করলেন। পুরো নগরী জড়ো হয়েছিল। নবাব সাহেব বক্তৃতা দিলেন। রহিম আমাদের শিখিয়েছে যে মানুষের আসল পরিচয় তার ধন দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। একজন গরিব ফল বিক্রেতা একজন ক্ষমতাশালী জালিমকে হারিয়েছে। সে আমাদের দেখিয়েছে যে সত্যের সব সময় জয় হয়। সবাই তালি বাজালো। রহিমকে মঞ্চে ডাকা হলো। সে সবাইকে ধন্যবাদ দিল। তারপর বলল, আমি যা করেছি তা একা করিনি। আমার মায়ের দোয়া ছিল, হাবিব উকিল সাহেবের সাহায্য ছিল, নবাব সাহেবের আশ্রয় ছিল, সাদেক সাহেবের বিশ্বাস ছিল, এবং আলম বাবার দয়া ছিল। সবচেয়ে বড় কথা, আল্লাহর করুণা। তারপর সে আরও বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন বাঁচব গরিবদের সাহায্য করব, কারণ আমি নিজে দারিদ্র্য দেখেছি। আমি জানি একবেলার খাবারের জন্য হাহাকার করা কেমন লাগে। সেই দিনের পর রহিমের গল্প পুরো নগরীতে ছড়িয়ে পড়ল। মানুষ তাদের সন্তানদের তার গল্প শোনাত এবং বলতো, দেখো, সততা এবং পরিশ্রম দিয়ে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছাতে পারে। মালেক জেলে তার সাজা ভোগ করছিলেন।
তার এখন অনুভব হয়েছিল যে সে সারা জীবন ভুল পথে চলেছে। সে জেলে থাকতে ভালো হয়ে যাওয়ার কসম খেয়েছিলেন। 5 বছর পর যখন সে জেল থেকে বেরোলো, তখন সবার আগে রহিমের কাছে গেল। সে রহিমের পা ছুঁয়ে ক্ষমা চাইল। রহিম, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। রহিম তাকে উঠালো। মালেক সাহেব, যা গেছে তা গেছে, এখন আপনি নতুন জীবন শুরু করুন। যদি আপনি চান তাহলে আমার দোকানে কাজ করতে পারেন। মালেকের চোখে অশ্রু এলো। তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষকে সে এত কষ্ট দিয়েছিল সে তাকে চাকরি দিচ্ছে। তুমি আমাকে চাকরি দেবে? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষকে দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। মালেক রহিমের দোকানে কাজ করা শুরু করলেন। সে প্রতিদিন পরিশ্রম করে কাজ করত এবং সৎ পথে চলত। ধীরে ধীরে মানুষ তাকে ক্ষমা করে দিল। অনেক বছর কেটে গেল। রহিমের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। সে বিয়ে করল এক সুন্দরী এবং সৎ মেয়ের সাথে। তার সন্তান হল। সে তার সন্তানদের সেই শিক্ষা দিল যা তার মা তাকে দিয়েছিলেন। সততার সাথে রোজগার করো, গরিবদের সাহায্য করো এবং কখনো কারোর খারাপ চিন্তা করো না। রহিমের মা একদিন নাতি নাতনিদের কোলে নিয়ে বললেন, বাবা রহিম, তুমি আমার সব দোয়া পূরণ করেছ, আমি খুশি। আলম বৃদ্ধ প্রায়ই রহিমের বাড়িতে আসতেন। তারা বাচ্চাদের গল্প শোনাতেন এবং ভালো কথা শেখাতেন। হাবিব উকিল এখন বুড়ো হয়ে গিয়েছিলেন, কিন্তু এখনও গরিবদের মামলা বিনা পয়সায় লড়তেন। রহিম প্রতি মাসে তাদের সাহায্য করত। সাদেক সাহেবের বাগান এখন পুরো এলাকায় বিখ্যাত হয়ে উঠেছিল। তারা রহিমকে পুরো অংশীদার বানিয়ে নিয়েছিলেন। নবাব সাহেব নগরীতে একটি স্কুল খুলেছিলেন যেখানে গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়াশোনা হতো। রহিম সেই স্কুলের সবচেয়ে বড় দাতা ছিল। বছরের পর বছর যখন রহিম বুড়ো হয়ে গেল, তখন একদিন তার নাতি জিজ্ঞাসা করল, দাদা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? রহিম হেসে বললেন, বাবা, মনে রেখো দুনিয়াতে সবচেয়ে বড় ধন মানবতা। যদি তোমার কাছে পুরো দুনিয়ার ধন থাকে কিন্তু মনে মানবতা না থাকে, তাহলে তুমি গরিব। আর যদি তোমার কাছে 1 পয়সাও না থাকে কিন্তু মনে নেকি থাকে, তাহলে তুমি সবচেয়ে ধনী। আমি এক বৃদ্ধকে প্রতিদিন ফল দিয়ে যে নেকি করেছিলাম, সেই নেকি আমার জীবন বদলে দিয়েছিল। নেকি কখনো নষ্ট হয় না। আর এভাবে রহিমের গল্প শেষ হল। এক যুবকের গল্প, যে এক বৃদ্ধের জন্য তার পরিশ্রমের আয় থেকে ফল দিয়েছিল এবং বদলে সে পুরো দুনিয়া পেয়ে গিয়েছিল। তার গল্প আজও মানুষ তাদের সন্তানদের শোনায় এবং বলে, বাবা, নেকি করো এবং নদীতে ভাসিয়ে দাও, আল্লাহ সব দেখছেন।